গাজীপুরের শ্রীপুরে মহুয়া কমিটারের পাওয়ার কারে আগুন, ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণ, ঢাকা ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ। সাতক্ষীরায় খোল পেটুয়া নদীর ভাঙা বাঁধ দিয়ে এখনো পানি ঢুকছে লোকালয়ে, দুর্ভোগে হাজারো মানুষ, চলছে বিকল্প রিং বাঁধের কাজ। স্থায়ীভাবে তো মেরামত করতে একটু সময় লাগে, বাট টেম্পোরারিলি যে আমরা যে টিউব দিচ্ছি এই যে টিউব দেওয়াটা আমি আশা করতেছি আজকে রাত্রে যদি সম্ভব না হয় কালকে দিনের মধ্যে হয়ে যাবে। গণপরিষদ ও সংসদ নির্বাচনে একক প্রার্থী দেবে এনসিপি, জানালেন সদস্য সচিব আক্তার হোসেন। সংস্কার ছাড়া ভোটের চেষ্টা হলে আন্দোলনের হুঁশিয়ারি। সরকারকে যদি চাপে পড়ে সংস্কারবিহীনভাবেই দেশটাকে ছেড়ে দিতে হয়, সেক্ষেত্রে অবশ্যই আমরা জনগণকে সাথে নিয়ে দুর্বার আন্দোলন করে তুলব। আমন্ত্রণ সংবাদ সারা দেশে, আপনাদের সঙ্গে আছে আমি দেবাশিস রঞ্জন সরকার। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবারে বিস্তারিত। গাজীপুরের শ্রীপুরে সাতখামাই রেল স্টেশন এলাকার একটি ট্রেনের পাওয়ার কারে আগুন লাগার ঘটনা ঘটেছে, তবে এতে কেউ হতাহত হয়নি। স্থানীয়রা জানায় মহুয়া কমিটার ট্রেনটি সকাল 9:15টায় ঢাকা থেকে নেত্রকোনার মোহনগঞ্জের উদ্দেশ্যে রওনা হয়। বেলা 11:15টার দিকে গাজীপুরের শ্রীপুরের সাতখামাই স্টেশন এলাকায় পৌঁছালে ট্রেনের পাওয়ার কারে আগুন দেখতে পায় স্থানীয়রা। পরে চালক ট্রেন থামিয়ে দেন। খবর দেওয়া হয় ফায়ার সার্ভিসে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের 40 মিনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। এই ঘটনায় ঢাকা ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। এ বিষয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী হোসাইন আলী বাবু। বাবু, কিভাবে এই আগুনের সূত্রপাত, সে সম্পর্কে কি কিছু জানা গেল? দেবাশিস, আগুনের সূত্রপাত হচ্ছে যে জামালপুর মোহনগঞ্জ গ্রামে যে মহুয়া ট্রেনটি, সেই ট্রেনের যে জেনারেটর যে বগিটি রয়েছে, সেই বগিতেই আসলে এই আগুনের ঘটনাটি ঘটে। আসলে জেনারেটর থেকে আগুনের সূত্রপাত হয়। আমরা এখানকার এই জেনারেটরের যারা যাত্রী ছিল তাদের সাথে আমরা কথা বলেছি। তারা যেটা আমাদেরকে জানিয়েছেন যে জেনারেটরে আগুন লাগার পরও আসলে জেনারেটর ম্যান যিনি ছিলেন তিনি অনেকবারই পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেছেন, তারপরে আগুন নেভে নেই। তারপরে হচ্ছে এখান থেকে দৌড়ে গিয়ে উনি যে ট্রেন চালক যিনি তাকে আসলে বলেছেন। তারপরে হচ্ছে ট্রেনটি থামানোর পরে এলাকার স্থানীয় লোকজন যারা রয়েছেন তারা কিন্তু আসলে এই ট্রেনটি থামিয়ে আশেপাশে যারা রয়েছেন তারা কিন্তু পানি এনে, পুকুর থেকে পানি এনে, টিউবওয়েল থেকে পানি এনে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। তারপরে হচ্ছে তারা যখন নিয়ন্ত্রণে তারা ব্যর্থ হন তখন ফায়ার সার্ভিসকে ফোন দেওয়ার পরে ফায়ার সার্ভিসের ইউনিট এসে আগুন প্রায় 40 মিনিটের পর আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। আমরা একটু দেখানোর চেষ্টা করছি যে জেনারেটর রুমটাতে আগুন লেগেছে, সেই জেনারেটর রুমে আমরা আছি। এই জায়গাটা থেকে আসলে আগুনের সূত্রপাত ঘটেছে। এখান থেকেই আগুন লাগার পর আসলে পুরো বগিটি সেটি একদম পুরো পুড়ে গেছে। দেখতে পাচ্ছেন যে ফ্যানগুলো পুড়ে গিয়েছে, ভিতরে যে আসবাবপত্র ছিল সেগুলো পুড়েছে, যে এখান থেকে যে লাইন বিদ্যুতের লাইন দেওয়া হয় সেটি কিন্তু পুড়ে গেছে। এখানকার অবশিষ্ট কোনো কিছুই বাকি নেই, সবগুলোই কিন্তু আসলে দেবাশিস পুড়ে গিয়েছে। তারপর আমরা এখানকার আরো যারা প্রত্যক্ষদর্শী যারা রয়েছে তাদের সাথে আমি কথা বলেছি। তারা যেটা বলেছে আমাকে যে আসলে আগুন লাগার সাথে সাথেই তারা যেসব যাত্রীগুলো ছিল অন্যান্য বগিতে সেই সব যাত্রীদেরকে নামিয়েছে। এই আগুনের ঘটনা আসলে এখনো পর্যন্ত কোনো হতাহতের ঘটনা ঘটেনি। দেবাশিস, ধন্যবাদ বাবু যুক্ত হবার জন্য। 3 দিন পার হলেও সাতক্ষীরার খোল পেটুয়া নদীর ভাঙা বেড়ি বাঁধ দিয়ে এখনো পানি ঢুকছে লোকালয়ে। দুর্ভোগে হাজারো মানুষ, বিকল্প রিং বাঁধ দিয়ে পানি প্রবেশ বন্ধের চেষ্টা চলছে। এ বিষয়ে আরো জানাতে ঘটনাস্থল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আকরামুল ইসলাম। আকরাম, রিং বাঁধ তৈরিতে কত সময় লাগবে আরো, আর দুর্গত এলাকার মানুষ কি বলছেন? দেবাশিস, রিং বাঁধ মেরামতে কিন্তু আজকে সম্ভব হবে না, এটি আগামীকাল পর্যন্ত লাগবে, এমনটি জানিয়েছে পানি উন্নয়ন বোর্ডের যিনি কর্মকর্তা এখানে রয়েছেন তিনি। এবং আমরা যেটি দেখছি এখানে কিন্তু যশোর সেনা ক্যাম্পের যিনি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাবিল তিনি ঘটনাস্থলে এসেছেন এবং এখানে কিন্তু সেনার সদস্যরাও কিন্তু বাঁধ মেরামতের যে কাজ
সেই কাজে কিন্তু তারা সহযোগিতা করছেন। আর যেটি বলছেন স্থানীয় মানুষদের যে দুর্ভোগ সেটি কিন্তু অবর্ণনীয়, এবং বর্তমানে নদীতে ভাটা থাকার কারণে কিন্তু পানি প্রবেশ করছে না, তবে জোয়ার যখনই আবার আসবে তখন আবারও কিন্তু প্রবেশ করবে, এবং এই অঞ্চলের মানুষদের সীমাহীন দুর্ভোগে পড়েছেন। তাদের রান্না খাওয়া বন্ধ হয়ে পড়েছে, পয় নিষ্কাশন ব্যবস্থা ভেঙে পড়েছে, সুপেয় পানির অভাব দেখা দিয়েছে, খাবারের সংকট দেখা দিয়েছে। এবং তারা যেটি বলছেন বাঁধ যে ভাঙার পেছনের যে কারণ, এটি বলছেন পানি উন্নয়ন বোর্ডের যে গাফিলতি, সেটির কারণে মূলত বাঁধটি ভেঙেছে, এবং তার দায়ভার নিতে হচ্ছে এই অঞ্চলের হাজার হাজার মানুষের। দেবাশিস। ধন্যবাদ আকরাম যুক্ত হবার জন্য। ঝিনাইদহের কালীগঞ্জে পূর্ব শত্রুতার জেরে এক যুবককে হত্যা করা হয়েছে, আটক করা হয়েছে অভিযুক্তকে। বুধবার মধ্যরাতে কাশীপুর মেদেপল্লীতে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানায় বেদেপল্লী নিয়ন্ত্রণ নিয়ে বিরোধ চলা ভিন্ন দুটি গ্রুপের সদস্য ছিল আবু তালেব ও রুবেল হোসেন। গতরাতে আবু তালেবের বাড়িতে গিয়ে ডাকাডাকি করে রুবেল। তালেব বের হলেই তাকে আঘাত করে লোহার রড দিয়ে। স্বজন প্রতিবেশীরা তালেবকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় রুবেলকে এরই মধ্যে আটক করেছে পুলিশ। নির্বাচন কমিশনের বেঁধে দেওয়া সময়ের মধ্যে নিবন্ধনের জন্য আবেদন করবে জাতীয় নাগরিক পার্টি। পাশাপাশি গণপরিষদ ও জাতীয় সংসদ দুটি নির্বাচনেই একক প্রার্থী দেবে এনসিপি। রংপুরে যমুনা টেলিভিশনকে দেয়া একান্ত সাক্ষাৎকারে সদস্য সচিব আক্তার হোসেন জানান, সংস্কার না করেই নির্বাচন দেওয়ার চেষ্টা হলে আন্দোলনে যাবে তাদের দল। জুলাই বিপ্লবে নেপথ্যের অন্যতম লাইনার আক্তার হোসেন 4 আগস্ট গ্রেপ্তার হওয়ার সময় সবাইকে আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানান তিনি। বিপ্লব পরবর্তী সময়ে বৈষম্য বিরোধীদের রাজনৈতিক প্ল্যাটফর্ম জাতীয় নাগরিক কমিটি এনসিপির সদস্য সচিব এখন আক্তার। আগামী নির্বাচনে এনসিপির হয়ে কাউনিয়া পীরগাছা নিয়ে গঠিত রংপুর 4 আসনে লড়বেন তিনি। তাই চলছে নানামুখী দৌড়ঝাঁপ। ঈদের নামাজের পর কাটিয়েছেন শহীদদের বাড়িতে বাড়িতে। নির্বাচন না, আগে সংস্কার করে তারপরে নির্বাচন। যমুনা টেলিভিশনের সাথে একান্তে কথাও বলেন আক্তার। বলেন, নির্বাচন কমিশনে দলের আবেদন ও মার্কার জন্য প্রস্তুতি শেষের পথে। উচ্চ আদালতের রায়ের আলোকেই কমিশনে জমা পড়বে আবেদন। জানান, সব আসনেই প্রার্থী দেবে এনসিপি। নির্বাচন কমিশনে নিবন্ধিত হওয়ার জন্য যে শর্তাদিগুলো রয়েছে, 21টি জেলায় জেলা কমিটি এবং অফিস থাকা, 100টি উপজেলায় উপজেলা কমিটি এবং অফিস থাকার যে বাধ্যবাধকতার কথাগুলো বলা হয়েছে, আমরা খুব অল্প সময়ের মধ্যেই এই শর্তাদিগুলো আমরা পূরণ করতে পারবো, এবং যত দ্রুত সময়ের মধ্যে সম্ভব আমরা নির্বাচন কমিশনে নিবন্ধনের জন্য আবেদন করব। জাতীয় নাগরিক পার্টি এনসিপি আমরা সদ্য আমাদের যাত্রাটা শুরু করেছি, কিন্তু আমাদের যাত্রায় গণমানুষের সমর্থন রয়েছে। আক্তার জানান, স্বল্প ও মধ্যমেয়াদী সংস্কার ছাড়া নির্বাচনের চেষ্টা করা হলে আন্দোলন গড়ে তুলবে এনসিপি। বলেন, গণপরিষদ এবং জাতীয় সংসদ নির্বাচন একসাথে করার জন্য চাপে রাখা হবে সরকারকে। সংস্কার এবং বিচারের দৃশ্যমানতা, একই সাথে গণপরিষদ নির্বাচনের যে বাস্তবতা আছে সে ব্যাপারেই যেন সরকার তাদের কর্মসূচিগুলো গ্রহণ করে। যে সরকারকে যদি চাপে পড়ে সংস্কারবিহীনভাবেই দেশটাকে ছেড়ে দিতে হয়, সেক্ষেত্রে অবশ্যই আমরা জনগণকে সাথে নিয়ে দুর্বার আন্দোলন করে তুলব। আক্তার বলেন, শুধু ঐতিহাসিক নয়, অভ্যুত্থানের দালিলিক প্রমাণ হিসেবে সরকারকে জুলাই ঘোষণাপত্র বাস্তবায়ন করতে হবে। যত দ্রুত সময়ের মধ্যে সম্ভব সরকার যেন স্ব-উদ্যোগী হয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমতের ভিত্তিতেই জুলাই ঘোষণাপত্র তারা জারি করেন। এবং একই সাথে আমরা এটাও মনে করি যে জুলাই ঘোষণাপত্র তার একটা আইনি বাধ্যবাধকতার জায়গা থাকতে হবে, নিছক কোনো ঐতিহাসিক দলিল নয়, বরং এর মধ্য দিয়ে যেন একটা আইনি বাধ্যবাধকতার জায়গা তৈরি হয়। এর আগে 27 মার্চ 6 দিনের রংপুর সফরে আসার সময় ভ্যানগাড়িতে গণসংযোগ করেন আক্তার হোসেন। 24 জুলাই বিপ্লবের পর 71-এর আকাঙ্ক্ষা সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচার নিশ্চিতের পাশাপাশি অর্থনৈতিক মুক্তি এবং ফ্যাসিবাদ এবং আধিপত্যবাদ বিরোধী বাংলাদেশ বিনির্মাণে যে নয়া মধ্যপন্থার রাজনৈতিক বন্দোবস্তের কথা বলছে এনসিপি। বাংলাদেশে বিদ্যমান রাজনৈতিক বাস্তবতায় সেই বয়ান বাস্তবায়ন কতটুকু সম্ভব, সেজন্য অপেক্ষায় আছে বাংলাদেশ। সরকার, মাজারুল মান্নান, যমুনা নিউজ, পীরগাছা, রংপুর। ঈদের ছুটিতে কক্সবাজারে বেড়েছে পর্যটকের ভিড়। পরিবার, পরিজন, বন্ধু বান্ধব নিয়ে সমুদ্র স্নানে মেতেছেন তারা। কক্সবাজারের হিমছড়িতে আছেন সহকর্মী এহসান আল কুতুবী, যাচ্ছি তার কাছে। এহসান, সৈকতে পর্যটকদের ভিড় কেমন দেখছেন, আর হোটেল মোটেলে বুকিং কেমন রয়েছে? হ্যাঁ দেবাশিস, আমরা তো গত ঈদের পর দিন থেকেই কিন্তু
সমুদ্র সৈকতের লাখো পর্যটকের যে ভিড় সেটি দেখাচ্ছিলাম। আজকেও কিন্তু প্রচুর পরিমাণে পর্যটক আছে, তবে কক্সবাজার সৈকতের পাশাপাশি কক্সবাজারের অন্যান্য যে পর্যটন স্পটগুলো রয়েছে, বিশেষ করে হিমছড়ি, ইনানি, এই হিমছড়িতে মূলত আমি আছি আজকে। এখানে যারা দর্শনার্থী এসেছেন তাদের অবস্থা একটু দেখানোর জন্য, কারণ হচ্ছে যে এই হিমছড়িটা হচ্ছে যে খুব গুরুত্বপূর্ণ এবং পর্যটকদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটি এলাকায়। পর্যটকরা এখানে আসেন মূলত এক পাশে পাহাড়, এক পাশে সমুদ্র এটি দেখার জন্য। তো এখানের যে 40 ফুট উপরে যে পাহাড় রয়েছে, এই পাহাড় থেকে কিন্তু সমুদ্র খুব ভালোভাবে দেখা যায়। পর্যটকরা এখানে ছুটা প্রায় 250 অধিক সিঁড়ি বেয়ে উপরে উঠে অবলোকন করেন। পাশাপাশি এখানে মাতোয়ারা আমরা দেখেছি এবং আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন অনেকগুলো সিঁড়ি বেয়ে ছোট বড় বিভিন্ন বয়সী মানুষ এই হিমছড়ির উপর থেকে কক্সবাজারের যে অপরূপ সৌন্দর্য, এবং এভাবেই কিন্তু সারাদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পর্যটকরা এখানে আসেন, এখানে এসে কক্সবাজারের এই হিমছড়ির সৌন্দর্য উপভোগ করেন। ধন্যবাদ কুতুবী যুক্ত হবার জন্য। খুলনার ডুমুরিয়া একটি মার্কেটের চালের উপর থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার হয়েছে। সকালে সদরের খান মার্কেটের টিনের চালের উপর একটি মরদেহ দেখতে পায় স্থানীয়রা, পরে খবর দিলে মরদেহ উদ্ধার করে পুলিশ। জানায় নিহত ব্যক্তি উপজেলার গোলনা গ্রামের বাসিন্দা মহিতুল ইসলাম। তার পরিবারের মালিকানায় এই মার্কেটে একটি চায়ের দোকান রয়েছে। মরদেহের পাশ থেকে 1 কার্টন কোমল পানীয়ের বোতল উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ খুলনা মেডিকেল মর্গে পাঠানো হয়েছে। এই ছিল সংবাদ সারা দেশের এখনকার আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।